তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 4 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগেও আমি তোমাদের সিসি 4 পেপারের সাজেশন দিয়েছি, তবে তোমাদের কালকে পরীক্ষা অর্থাৎ 30শে আগস্ট পরীক্ষা আছে এবং অনেকে কমেন্ট করে বলছো স্যার আমাদের কিন্তু আরেকবার লাস্ট মিনিট সাজেশনটা দিন। তাই আজকে লাস্ট মিনিট সাজেশনটা আরেকবার আলোচনা করব। এবং আরেকটা বিষয় প্রথমেই বলবো, তোমরা এই সিসি 4 পেপার যে সিলেবাসের ওপর পরীক্ষা দিতে চলেছ, অনার্সের ছাত্রছাত্রীরা অর্থাৎ 4th সেমিস্টারে ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা ডিএসসিসি 6 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ এই পেপারটা ডিএসসিসি 6 পেপারে পরীক্ষা দিয়েছে। প্রথমে তাদের আমি কোয়েশ্চেন পেপারটা দেখাবো, অর্থাৎ অনার্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেখাবো এবং তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশ ভার্সানেও পেয়ে যাবে। এবং লাস্ট মিনিট সাজেশন মানেই এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এবং পরীক্ষার জন্য কিন্তু যেটুকু সময় আছে ভালো করে কাজে লাগাও। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো। তোমরা যে সিলেবাসের ওপর পরীক্ষা দিচ্ছ অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, এই সিলেবাসের ওপর অনার্সের ছাত্রছাত্রীরা ডিএসসিসি 6 পেপারে পরীক্ষা দিয়েছে। অনার্সের কি কোয়েশ্চেন এসেছে দেখো, 5 নম্বরের প্রশ্ন দেখে নাও কি কি প্রশ্ন এসেছে। দেখো এইগুলো 5 নম্বরের প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছিল অনার্সে, ঠিক আছে। মূল্য বিপ্লব দেখছো পড়ে গেছে। এখানে একটা বিষয় তোমাদের বলি, এই 5 নম্বরের যে প্রশ্ন অনার্সে দেওয়া হয়েছিল, এই প্রশ্নগুলো তোমরা আর কখনোই 5 নম্বরের জন্য তৈরি করবে না। সাধারণত 5 নম্বরের প্রশ্ন অনার্সের সঙ্গে জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের ছাত্রছাত্রীদের কখনোই রিপিট হয় না। অর্থাৎ এই 5 নম্বরের প্রশ্নগুলো, এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো স্কিপ করে যাবে, এই প্রশ্ন থেকে আসবে না। এতদিন পর্যন্ত যেটা দেখা গেছে সেটাই তোমাদের বললাম। এবার এখানে এই যে 20 নম্বরের প্রশ্ন অনার্সের 3টে অ্যান্সার করতে হয়, তোমাদের সেখানে 10 নম্বর এবং 20 নম্বর দুরকম থাকে। অনার্সের কেবলমাত্র 20 নম্বরের প্রশ্ন থাকে। সেখানে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখো। এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো কি হবে, এই প্রশ্নগুলো কি 20 নম্বরে আর তৈরি করবে তোমরা নাকি করবে না, পুরোপুরি স্কিপ করে যাবে। এখানে বলে রাখি, এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের 10 নম্বরের জন্য কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে। 20 নম্বরের জন্য অত বড় করে না পড়লেও 10 নম্বরের জন্য এখান থেকে কিছু প্রশ্ন তৈরি করতে হবে। তবে এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে, অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ইউরোপের সামন্ত থেকে পুঁজিবাদের রূপান্তরের তত্ত্ব ও সমস্যা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা অনার্সে এসেছে। এই প্রশ্নটা তোমাদের আর 20 নম্বরে আসবে না, এটা তোমরা 10 নম্বরের জন্য একটু ছোট করে দেখে যেতে পারো, তবে অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ অনার্সে এই প্রশ্নটা এসে গিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, পর্তুগিজ ও স্পেনীয় অভিযানের তুলনামূলক আলোচনা। এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং একদম শেষে আমি তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের টোটাল 6টা প্রশ্ন বেছে দেব, ঠিক আছে, অর্থাৎ বাছাই করে দেব। প্রথমে তোমরা দেখে নাও এখানে যে প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট বলছি। পরের প্রশ্ন আছে, ইটালিতে ইটালীয় রেনেসাঁস শিল্প, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। ইটালীয় রেনেসাঁসের ভালো প্রশ্ন। প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উৎপত্তি ও প্রভাব বিশ্লেষণ করো। ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন কি আছে, কৃষি বিপ্লব ও এনক্লোজার আন্দোলনের তাৎপর্য, এটাও অনার্সে এসে গিয়েছে। তারপরের প্রশ্ন আছে দেখো, জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য। নেক্সট আছে বাণিজ্য বিপ্লবের কারণ ও ফলাফল। তারপরে আছে জন ক্যালভিন ও ক্যালভিনবাদের বিশ্লেষণ করো। তারপরে আছে রেনেসাঁস মতবাদের বৈশিষ্ট্য, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান এবং ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে টোটাল সাজেশন। এবার এখান থেকে যদি বলো মোস্ট ইম্পর্টেন্ট 6টা প্রশ্ন বাছাই করে দিতে, তাহলে কি হচ্ছে, তোমাদের 1 নম্বরে আমি রাখবো এই প্রশ্নটা, 1 নম্বর প্রশ্ন হিসাবে রাখবো এইটা, অর্থাৎ ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো। একটা প্রশ্ন বললাম। মার্টিন লুথার যদিও পড়েছে ওদের অনার্সে, তোমাদের এই প্রশ্নটা আমি 2 নম্বর ইম্পর্টেন্ট হিসাবে রাখলাম, ঠিক আছে, 2 নম্বর ইম্পর্টেন্ট হিসাবে রাখলাম। তারপরে 3 নম্বর ইম্পর্টেন্ট হিসাবে রেনেসাঁস মতবাদের বৈশিষ্ট্য, এই প্রশ্নটাকে আমি বললাম। 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে বললাম এইটা 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে বললাম বাণিজ্য বিপ্লবের কারণ ও ফলাফল,
4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে তোমাদের কিন্তু বললাম। এবারে তারপরে কোনটা ইম্পর্টেন্ট দেখো, তারপরে হচ্ছে এই এখানে যে 3 দাগের প্রশ্ন দেখছো, এটা 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে রাখলাম। ইতালীয় রেনেসাঁসে শিল্প, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ। ঠিক আছে, এবার 6 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে রাখলাম এটা, এই প্রশ্নটা 6 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে রাখলাম, এবং 7 নম্বর এইটা। এই কটা প্রশ্ন তোমরা, যে 7টা প্রশ্ন শেষে আমি বললাম, এই প্রশ্নগুলো তোমরা করো, আশা করি উপকৃত হবে, এখান থেকে প্রশ্ন তোমাদের কমন আসবে। এবারে তোমাদের 5 নম্বরের জন্য কি প্রশ্ন করবে দেখো, 5 নম্বরের জন্য প্রথম প্রশ্ন সামন্ততন্ত্র কি, তারপরের প্রশ্ন দেখো পুঁজিবাদের বৈশিষ্ট্য লেখো, রেনেসাঁস মতবাদে বলতে কি বোঝো, তারপরে হিউজেনট কারা, এটা অনার্সে এসে গিয়েছে, এটা তোমাদের আর করতে হবে না। প্রতি সংস্কার কি, ভালো প্রশ্ন। পরের প্রশ্ন আছে এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা করো, এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা। তারপরে বাণিজ্য বিপ্লব বলতে কি বোঝো, আলোচনা করো। তারপরে গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের প্রভাব লেখো। তারপর কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।